পড়ছিলাম দিও তোমার মালাখানি কলমে আফসানা আশা। পর্ব সংখ্যা 4। গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁ। রুচি হেলে দুলে এলো। আসবার আগে পার্লার হয়ে এসেছে। পার্লারে সাজবার সময় সামান্য গিল্ট ফিল হচ্ছিল। তবে অফিসে ব্যস্ত দিন পার করে যে আলুথালু অবস্থা থাকে, তাতে করে নিজের কাছেই নিজেকে প্রেজেন্টেবল লাগে না। যে কেউ হোক না কেন, প্রথম দেখাটা একটু পরিপাটি হওয়াটাই সৌজন্যতা। তাতে নিজেকে পণ্য মনে হওয়ার কিছু নেই। রুচি আস্থা ফিরে পেল। সাধারণত এই সময়ে মেয়েরা ভেঙে পড়ে। সঙ্গে যখন অন্য কাউকে গুরুত্ব দেয়, নিজেকে অযোগ্য মনে করতে শুরু করে। রুচি ব্যতিক্রম। ওর দুঃখবোধ হয়েছে, কিন্তু নিজেকে তুচ্ছ মনে হয়নি। সাময়িকভাবে বয়স, চেহারার বয়সী ছাপ একটু দুর্বল করে দিয়েছিল, কিন্তু ও বিশ্বাস করে প্রতিটি বয়সেই একটা সৌন্দর্য আছে, সেটা উপভোগ করাই শ্রেয়। আর স্বনির্ভর মেয়েরা সব বয়সেই সুন্দর। একপাশে সিথি করে রাখা চুলগুলোর মধ্যে হাত চালিয়ে পেছনে পাঠিয়ে দিল সেগুলোকে। রেস্টুরেন্টের ঝকঝকে আলোর মাঝখানে ওকে আরও আত্মবিশ্বাসী দেখালো। নির্দিষ্ট টেবিলের সামনে এসে চমৎকৃত হলো। ভদ্রলোক একটা ফুলের বুকে সামনে নিয়ে বসে আছেন না বলে ধ্যানমগ্ন হয়ে আছে, এটা যথার্থ। চোখ বুজে আছেন। মেরুদণ্ড চিতিয়ে বসে, দুই হাতটা বুকের উপর বেঁধে রেখেছেন। বসবার ভঙ্গিটা চমৎকার, বিনীত কিন্তু দৃঢ়। বয়সের রুচির কাছাকাছি। বায়োডাটাতে 41 লেখা ছিল। বয়স অনুপাতে দেহের গঠন দারুণ। স্বাস্থ্যবান কিন্তু মেদহীন ঝরঝরে শরীর। উজ্জ্বল শ্যামলা ত্বকে দোহারা গড়ন। মুখটা চারকোনা ধরনের। চোয়াল বেশ স্পষ্ট। চোখের উপর সোনালি রিমের চশমা বেশ মানিয়ে গেছে। ভদ্রলোকের বুকেতে মোড়ানো কাগজের ফাঁক দিয়ে উকি দিচ্ছে তরতাজা লিলি। সেদিকে চোখ রেখে রুচি সহাস্যে বলল, মাহমুদ রাব্বানি। আমি শাহিনা ইসলাম। সবাই রুচি ডাকে। মাহবুব তাকালো সাথে সাথেই। বদান্যতা দেখাতে উঠে দাঁড়ালো। সাবধানী হাসি খেলে গেল ঠোঁটের কোণায়। বলল, হ্যাঁ প্লিজ। বসবার চেয়ারটাকে নির্দেশ করলো। রুচি বসতে বসতে বলল, খুব বেশি অপেক্ষা করায়নি তো? না না, আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আমি আগে এসে গিয়েছি। আসলে আমার অভ্যাস এটা, আগে গিয়ে বসে থাকি। আপনি ভালো আছেন? অফিস থেকে এলেন বুঝি? হ্যাঁ, মাঝখানে পার্লারে গিয়েছিলাম। আমার উপর করা নির্দেশ ছিল সেজেগুজে আসতে হবে। তবে সেজেছি আমি আমার নিজের জন্য। আমার ভালো লাগছিল নিজেকে প্যাম্পার করতে। অনেকদিন নিজেকে নিয়ে ভাবিনি। নিজেকে এক্সপ্লোর করা বাকি আছে অনেক কিছু। আমি কি পছন্দ করি, আমার কি ভালো লাগে, সেসবই যেন জানি না। এখন থেকে মনে হয় ভাববো। রুচি বিষণ্ণ হলো। ওর গলার ব্যথা বাজলো। চুপচাপ হয়ে গেল দুজনেই। মাহমুদ নীরবতা ভেঙে বলল, আপনি তো কর্পোরেটে আছেন? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কাস্টমার এক্সপিরিয়েন্স। দিনভর মানুষের সমস্যা শুনি, তাদের কত অভিযোগ থাকে। আমারই যেন শুধু কোনো অভিযোগ নেই। মাহমুদকে না, রুচি যেন অন্য কাউকে নালিশ জানাচ্ছে। মাহমুদের চেনা লাগলো সুরটা। নিজেও একই পথ পাড়ি দিয়ে যাচ্ছে। বলল, আমারও তাই। লোকজনের সমস্যা মেটাই, নিজেরটা জমা থাকে। কেউ জানতেও চায় না, বলিও না। রুচির সম্মতি পেল। আই এম সরি, আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, কী নেবেন আপনি? অনেকক্ষণ ধরেই দুটো মেনু কার্ড দুজনের হাতে। দুজনেই জানে খাবারটা এখানে বাহুল্য, তাই অর্ডার করেনি কেউই। রুচির কথায় মাহমুদ একটা কফি চেয়ে নিল। রুচিও তাই। কফির গ্লাসে চুমুক দিয়ে মাহমুদ বলল, রুচি, আমার ব্যাপারে সবই আপনাকে বলা হয়েছে সম্ভবত। তারপরও আমি নিজে জানাতে চাই, আমি ডিভোর্সি। সেটা কি আপনি জানেন? রুচি মাথা নাড়ল। ও জানে। শান্ত আন্টি এই সম্বন্ধটা এনেছেন। জাকিয়া সান্ত্বনা দিতে বলেছিলেন বিয়ের দরকার নেই, কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছেন। রুচির কেন যেন মনে হচ্ছে এই সম্পর্কটা আর এগোবে না। এটা ওয়ান টাইম মিটিং হিসেবেই থেকে যাবে। তাই আর কৌতূহল বাড়ালো না ও। লোকের ব্যক্তিগত জীবন সম্পর্কে ওর আগ্রহ নেই। মাহমুদি নিজের থেকে বলল, একটা বছর আমি খুব জঘন্য দাম্পত্যের ভেতর দিয়ে গিয়েছি। একটা বাজে এক্সপিরিয়েন্সে দ্বিতীয়বার আবার বিয়েতে আপত্তি ছিল। তবে সময় গড়িয়েছে, আর আমি জীবনের ব্যাপ্তি নিয়ে ভাবতে শিখেছি। এখন আর কাউকে দোষ দিই না। মনে করি আমি হয়তো ঠিক মানুষটা ছিলাম না। এবার বলুন, আমার দিক থেকে আপনার এক্সপেকটেশন কি? রুচির চোখ নামিয়ে নিল। প্রথম পরিচয়ে সব লোকেই ভালো দিকটাই প্রকাশ করে, অন্ধকারে রয়ে যায় পরবর্তী আবিষ্কারের জন্য। তবে মাহমুদকে সৎ মনে হয়েছে। রাস্তার মাঝখানে রেখে পালিয়ে যাবে না হয়তো। তাতে রুচির কি? তার সাথে তো দ্বিতীয়বার আর দেখা হচ্ছে না।
মাহমুদ বলল, শান্তা আন্টির কাছে আপনার সম্পর্কে সবাই শুনেছি। আপনি স্মার্ট, স্বাধীন চেটা, দায়িত্বশীল। বাবার অবর্তমানে ভাই বোনের অভিভাবক হয়ে বিয়ে করেননি। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। রুচির ফোন সাইলেন্ট করা। ডিসপ্লেতে তৌহিদের নাম ভেসে উঠল। কয়েকবার কল এসেছে। অফিস টাইমে তৌহিদ কখনোই কল দেয় না। আজকেও ছুটির পর থেকে লাগাতার কল ঢুকছে। রুচি মোবাইলটাকে পার্সের ভেতর ঢুকিয়ে রাখলো। নড়ে চড়ে সোজা হয়ে বসলো। বলল, মাহমুদ সাহেব, ওটাও সত্যি, কিন্তু সম্পূর্ণ সত্যি না। সময় নিল রুচি। থেমে থেমে বলল, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 10 বছরের চেনা জানা, 8 বছরের প্রেম ছিল আমাদের। ইট ওয়াজ নো লেস দেন এ ম্যারিটাল রিলেশনশিপ। ওর জন্য অপেক্ষা করতে করতেই বিয়ে করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম বিয়ে করে ওকেই করব, অন্য কিছু ভাবা হয়নি। আমিও এক্স সম্পর্কে নেতিবাচক কিছু বলবো না, তবে শেষ পর্যন্ত বিয়েটা যে হয়নি সেটা ওর দিক থেকে আগ্রহে ভাটা পড়ে গিয়েছে বলে। অনেকটা পথ পাড়ি দিয়ে ফিরে এলাম যেন অযথাই। বলতে বলতেই উঠে দাঁড়ালো রুচি। 2 হাত জোর করে বলল, আই এম সরি মাহমুদ সাহেব, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি এখনও মুভ অন করতে পারিনি। স্টিল আই লাভ হিম। অফিসিয়ালি ব্রেকআপও করিনি। ওই দিকটা বন্ধ না করে অন্য কারোর জন্য দরজা খুলে দেওয়াটা আমার নিজের কাছে একটু অফেন্সিভ লাগছে। কাইন্ড অফ চিটিং। আমি খুবই দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করবেন। ছুটে বেরিয়ে এলো রুচি। কান্না পাচ্ছে। নিজেকে খুব অসহায় লাগছে। তৌহিদের প্রতি সমস্ত অনুভূতি থেকে মুক্তি পেতে আকুল হয়ে উঠেছে প্রাণ। কবে যে আর মনে পড়বে না ওকে। মাঝে মাঝে কাজে ব্যস্ত হয়ে ভুলে থাকা যায়। মনে হয় আর মনে পড়বে না। তারপর একাকী হলেই কষ্টগুলো গ্রাস করে নেয় ওকে। অস্থির লাগে। অনেকটা সময় নিয়ে নিজেকে সামলালো রুচি। বাসায় ফিরতে ফিরতে 8টা বেজে গেল। বাসায় নিচেই তৌহিদের দেখা পেল। ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে এলো তৌহিদ। অভিযোগ করলো না কোনো। জানতে চেয়ে বলল, তোমাকে কল দিচ্ছি কয়েকদিন ধরে, ধরছো না কেন? সমস্যা কোনো? ফেসবুকেও নেই। প্রথম প্রশ্নটার উত্তর দিল না রুচি। ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে বলল, আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের সংখ্যা তো কম না। ভার্সিটির প্রায় সবাই আছে লিস্টে। আমি আসলে কারোর সহানুভূতি নিতে চাইছি না। তৌহিদ রুচির বলা কথাটা বুঝলো, না বলাগুলোও বুঝে নিল। আত্মপক্ষ সামর্থ্যনে ভাষা জোগালো না মুখে। রুচি ডাকলো, নিচে দাঁড়িয়ে আছো কেন? চলো বাসায় চলো। তৌহিদ হাসলো। গিয়েছিলাম। আন্টি বের করে দেয় নাই বা মুখের উপর দরজা লাগিয়ে দেয় নাই, কিন্তু টের পেলাম আমি এখন ওই বাসায় আনওয়েলকামড। রুচি কিছু বলতে যাচ্ছিল। আদনান নামলো ধূপধাপ। রুচিকে উদ্দেশ্য করে বলল, মাথা ব্যথা হচ্ছে খুব, একটা ডিসপ্রিন নিয়ে আসি নাকি প্যারাসিটামল আনবো? রুচি প্রশ্নের কারণ বুঝতে পারল না। অপ্রস্তুত হয়ে জবাব দিল, প্যারাসিটামলটাই ভালো হবে মেবি। আদনান চলে গেল ফার্মেসিতে। ফেরার পথে রুচির দিকে তাকিয়ে হাসলো। 1 মিনিটের মাথায় আবার নামলো। বলল, তখন বলতে ভুলে গিয়েছিলাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে মেরুন লিপস্টিক না দেওয়ার জন্য ধন্যবাদ। এই গোলাপিতে কি স্নিগ্ধ দেখাচ্ছে বলেন তো? আমার তো চোখই সরছে না। মনে হচ্ছে উইন্টারেই বসন্ত এসে গেছে। শেষ 3টে শব্দ গানের সুরে গাইল আদনান। রুচি অত্যন্ত বিরক্ত হলো। এরকম গায়ে পড়ে আলাপ করা মানুষের পছন্দ না। ভদ্রজিত মৃদু হেসে চোখ ফিরিয়ে নিল। তৌহিদকে উদ্দেশ্য করে বলল, কিছু বলার জন্য খুঁজছিলে আমাকে? তৌহিদও বেশ অবাক হয়েছে। রুচিকে আকর্ষণীয় লাগছে সেটাও নজর কাটছে। ও অনমনা হয়ে জানতে চাইল, কে লোকটা? আদনান, আমাদের উপরতলার টেনেন্ট। ও, তোমাকে বলা হয়নি। আমার মনে হয় ঢাকার বাইরে পোস্টিং হচ্ছে। সমস্যা হবে তো। আন্টি তো মনে হয় না বাড়ি ছেড়ে তোমার সাথে যাবেন। একা হয়ে যাবেন বেচারা। চেষ্টা করে দেখো, গ্রেটার ঢাকাতে হলেও প্রতিদিন বাসা থেকেই অফিস করতে পারবে। শুধু সেটা না রুচি, আসলে আমি অন্য একটা কথা বলতে চাইছি। রুচি মাথা নাড়ল। বলো। বলছি, কিন্তু তুমি কোথা থেকে এলে? এত রাত হলো অফিস থেকে ফিরতে। রুচি হেসে ফেলল। এক ভদ্রলোকের সাথে দেখা করতে গিয়েছিলাম। শান্তা খালা ঘটকারি করছেন। ভদ্রলোক অগ্রণী ব্যাংকের কোন ব্রাঞ্চে যেন আছেন। এজিএম, শর্ট টাইম ডিভোর্স শুনে মইন গাইগুই করছিল। কিন্তু আমার বয়সের সাথে তো খুব বেশি চুজি হলে হয় না। আদনান আবার ফিরল। রুচির হাত ধরে টানলো এবার। আসুন তো, আসুন। আমার হাত কেটে গেছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। আসুন তো, হাতে ওষুধ লাগিয়ে দিবেন। তাড়াতাড়ি আসুন। রুচিকে আপত্তি করার কোনো সুযোগই দিল না ও। টেনে নিয়ে গেল। তৌহিদকে বিদায় বলবার সময়টুকু ওকে দিল না আদনান। তৌহিদের জন্য সব কিছুই বড়সড় ধাক্কার মতো লাগলো।
ও ভেবেছিল রুচি খুব ভেঙে পড়বে, কিন্তু ভাঙাচোরার লক্ষণ বিন্দুমাত্র খুঁজে পেল না ও। বরং অনেক বেশি উদ্ভাসিত রুচি, অনেক বেশি আলোকিত, অনেক আনন্দিত। ওর স্বাভাবিক সৌন্দর্য ঈর্ষান্বিতভাবে নজর কাটছে, খানিকটা যেন লাস্যময়ী হয়েছে। রুচির উল্লেখ করা ওই ডিভোর্সি ভদ্রলোক কিংবা এই আদনান, সবাইকে হিংসে হতে লাগলো। ওই ভদ্রলোক কি বলল? রুচিকে পছন্দ করেছে সে। আর রুচি ওকে তৌহিদের রিপ্লেসমেন্ট এত সহজে ভেবে ফেলেছে। এই আদনানের সাথেই বা এত ঘনিষ্ঠ কবে হলো? রুচির হাতও ধরল ও। ওর চোখ বলছে ও পছন্দ করে রুচিকে। আর রুচি এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসে যাবে? ওর রুচি অন্য কারো হয়ে যাবে, অন্য কাউকে ভালোবাসবে, পর হয়ে যাবে। তৌহিদের মন পড়তে থাকলো, বুক ভারী হয়ে আসতে লাগলো, অসহ্য যন্ত্রণা যেন।